হ্যালো ভিউয়ার্স, আজকে ঈদ উল ফিতর 2026 ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছি একা একা এবং দেখার চেষ্টা করছি যে ঈদের দিন ঢাকা শহর কী অবস্থায় থাকে। জনাকীর্ণ এই শহরে আজকে খুব বেশি মানুষ কিন্তু দেখা যাচ্ছে না, তবে বিভিন্ন স্পটে গিয়ে দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ। তবে আজকে কয়েকটা স্পটে গেলাম কিন্তু ওরকম লোকজনের ভিড় দেখিনি। এখন আমি আসছি চন্দ্রিমা উদ্যানের এলাকাতে, যেটাকে জিয়া উদ্যানও বলে, এবং আমার পেছন সাইড হচ্ছে সংসদ ভবনের যে পেছন সাইডটা, মানে ওই দিকে তো সামনের সাইড। আর সংসদ ভবনের এই পেছন সাইডটা কিন্তু দেখতে অনেক অসাধারণ এবং ডিজাইনটা অসাধারণ। প্রচুর মানুষ কিন্তু অলরেডি এখানে ঘুরতে আসছে এবং এই জিয়া উদ্যানে এসে দেখলাম যে মানুষ ঈদের যে আনন্দ ঘোরার জন্য বের হয়েছে। আর এই স্পটটা যেহেতু অনেক সুন্দর, এখানে প্রচুর মানুষ আসে। তো ঈদের দিনে আসলে ঢাকা শহরে স্পট বলতে কয়েকটা স্পটই পাওয়া যায় যেখানে প্রচুর মানুষের ঢল নামে। তো মানে ঘুরে যে খুব একটা আনন্দ বোধ করা যায় এরকম না, কারণ প্রচুর ভিড় হয়। কিন্তু এই এলাকাটা যেহেতু অনেক বড় একটা এলাকা, এখানে মানুষের আনাগোনা আছে, পার্ক আছে একটা, মানে সেই জন্য এখানে মানুষ কিন্তু ঘুরতে আসে এবং আনন্দ করে ঈদের দিনে। ঢাকাতে ঈদের সময় আসলে বেশিরভাগ মানুষের কিন্তু একটা একাকিত্ব আছে, মানে ফ্যামিলি, হয়তো সিঙ্গেল ফ্যামিলির মানুষজন থাকে যাদের আত্মীয় স্বজন অনেকে গ্রামে চলে গেছে। কাজে ঈদে যে একেবারে এ বাড়ি ও বাড়ি ঘুরবে এরকম অনেকের জন্যই কিন্তু না, যেহেতু সবাই এখানে বাইরে থেকে আসা মানুষ বেশিরভাগ, সেক্ষেত্রে তাদের ওই পারিবারিক যে মানুষজনের সাথে চলাফেরা সেই সুযোগটা কম। দুপুর 2:30টার সময় আমি এখন জিয়া উদ্যানে আপনাদেরকে দেখাচ্ছি। এই সবাই এখানে বসে বসে ঘুরছে আর এই দৃশ্যটাও অনেক সুন্দর। আমরা আরেকটু সামনে যাব, মূলত যেখানে একটা ব্রিজ আছে, ব্রিজটা কিন্তু অসাধারণ। ওইখানে গিয়ে দেখবো যে মানুষজন কী অবস্থা এবং কত আনন্দ নিয়ে মানুষ ঘুরছে। ঈদের আনন্দ আসলে মানুষের নিজের সাথে নিজেরই আনন্দ করতে হয়, যেহেতু মানুষ ধীরে ধীরে মানে সিঙ্গেল ফ্যামিলির দিকে চলে যাচ্ছে। কাজেই আগে যে একটা অনেক পরিবারের মধ্যে যে আনন্দ করা, সেই সুযোগটা কমে যাচ্ছে। বিশেষ করে ঢাকা শহরে বেশিরভাগই আসলে যাওয়ার জায়গা নেই, কারণ এখানে বেশিরভাগ মানুষই কিন্তু তার মতো করে থাকে, একা থাকে। যদিও পুরান ঢাকার হিসাবটা আলাদা, পুরান ঢাকায় এখনও তাদের যে একটা এলাকা সবাই সবার পরিচিত। কাজেই নিজের মতো ঘুরতে পারাটাই এখানে আসল কথা। এই রাস্তা পার হওয়া কিন্তু খুব কঠিন কাজ, রাস্তা পার হওয়াটা অনেক কঠিন বাবা। এখানে প্রচুর গাড়ি যাওয়া আসা করে, রাস্তা পার হয়তো কঠিন দেখতেছে। অবশেষে রাস্তা পার হতে পারছে, বাবারে বাবা অনেক কঠিন কাজ। ওদেরকে দেখাবো যে ওই ব্রিজের কি পরিমাণ মানুষ। ঢাকা শহরে আসলে যাওয়ার জায়গা নেই মানুষের, একটা স্পট পেলেই ওখানে হুমড়ি খেয়ে পড়ে মানুষ। অসাধারণ একটা ব্রিজ কিন্তু এখানে আছে এবং ওই পার্কের ভিতরে দেখেন কত মানুষ, এবং এই জায়গাটা অসাধারণ একটা জায়গা, লেকটা। সংসদ ভবনের ঠিক পেছন সাইডে এটা এই চন্দ্রিমা উদ্যান বা জিয়া উদ্যান, দু নামেই এখানে ডাকা হয়। ঈদের আনন্দে সবাই ঘুরতে আসছে এখানে এবং সবাই আনন্দ নিয়ে ঘুরছে। একটা এই ঢাকা শহরের মধ্যে এই জায়গাটা একটা খোলামেলা জায়গা এবং খুবই স্পেস, জায়গাটাতে অনেক স্পেস আছে, প্রচুর মানুষ কিন্তু বলা যায় না। আর এমনি বিভিন্ন অ্যামিউজমেন্ট পার্ক এগুলোতে গেলে এখন লোকারণ্য, ওখানে যাওয়াও মুশকিল। তো আমি যেহেতু একা একা বের হয়েছি, কাজে আমি বিভিন্ন স্পটে গিয়ে একটু দেখছি। তো অনেকগুলো স্পট দেখে আসছি, ওখানে ভিডিও করি নাই, ওখানে আসলে কিছুই নাই এখন। আমি মূলত ওপেন স্পেসগুলোতে ঘুরছি আজকে। এই হচ্ছে আমার ঈদের দিন কেমন কাটছে দেখাচ্ছি, একা একা কাটছে। এইখানে একটা শক্তির খেলা চলছে। আমার বাইকটা অনেক দূরে রেখে আসলাম, আচ্ছা বাইকটা নিয়ে আসি।
রাস্তা পারা অনেক কঠিন কাজ এবং একটু ভুল হলে কিন্তু বড় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে, এখানে প্রায় কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ও, কাজেই সাবধানে এখানে রাস্তা পার হতে হবে। মানুষ ঈদের আনন্দে ঘুরছে, আমিও ঘুরছি, আর এই যে বাইকটা নিয়ে বের হয়েছি আমি একা একা, একটা বাইক নিয়ে সুন্দর আমাকে সময় দিচ্ছে বাইকটা। সংসদ ভবনের ঠিক পেছন সাইড এটা। আমরা এখন একদম এই উদ্যানের যে ব্রিজ, সেই ব্রিজের কাছে চলে আসছি। আমি দেখাবো এখন আপনাদেরকে। আমরা এখন ব্রিজের কাছে চলে যাব। রাস্তা পারে তো ভয় লাগে বাবা। এই দেখেন ব্রিজের কি পরিমাণ মানুষ। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন। সবার উচিত হচ্ছে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলা, কারণ ঢাকা শহর আমাদের শহর, আমরা যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তত এর সৌন্দর্য বাড়বে। আর এই ব্রিজটাতে এত মানুষ যাতায়াত করছে, আমি ওইদিকে যাব না, পার্কের ভিতরে আমি যাব না। কি পরিমাণ মানুষ, কি বুঝলেন? ঢাকাতে মানুষ আর মানুষ, কিন্তু এত মানুষ খালি হওয়ার পরেও মানুষ কিন্তু দেখেন একটা জায়গায় একটা স্পট পেয়েছে এবং প্রচুর মানুষ চলে আসছে। আমাদের আসলে যাওয়ার জায়গা কম। অসাধারণ একটি জায়গা। এখান থেকে এখন বিদায় নেবো, কারণ বৃষ্টি ভাব, আর বাসা চলে যাব। এক নজর দেখিয়ে গেলাম। আমি যেহেতু একলা ঘুরে বেড়াচ্ছি, অনেক জায়গায় গিয়েছি, সব জায়গায় ভিডিও করি নাই, কিন্তু এই জায়গায় ভিডিও করতে ইচ্ছে করলো। ক্যামেরাটার সাথে নিয়েই বের হয়েছিলাম, যদি সুযোগ হয় ভিডিও করবো এই জন্য। আর পরে ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখিয়ে দিই ঢাকা শহরের সৌন্দর্য খুঁজে বের করতে হয়। বারবার রাস্তা পার হওয়াটা আমার কাছে একটু মুশকিলই মনে হচ্ছে। সুন্দর একটি জায়গা। বাইকটা ওইদিকে রাখছে। আমরা যে ঢাকা ঘুরতে ঘুরতে এখন আগারগাঁও চলে আসছে। আগারগাঁয়ে কিন্তু প্রচুর ভিড় আছে। আগারগাঁও এই রাস্তাটা ধরে কিন্তু মানুষের একটা ঘোরাফেরার জায়গা। এর আগেও আমি আগারগাঁও আসছি এবং আপনাদের দেখেছি। আজকেও নতুন করে ঈদের দিন আসলাম। ঈদের ভিতরের দিনে যে আমরা কবি পিয়াস মজিদকে পেয়েছি, এবং কবি পিয়াস মজিদ কিন্তু আমার বন্ধু, আমার কলিগ। ঈদ মোবারক। একজন ভালো কবি। আজকে কলিগ হিসেবে না, মানে কবি হিসাবেও পিয়াস মজিদের সাথে কথা বলবো যে ঈদ বিষয়ে তার স্মৃতিচারণ এবং তার অনুভূতিটা কেমন। আচ্ছা, যে তুমি যে ঢাকা শহরে এখন কি একা একাই তো এক ধরনের, কারণ পুরো ফ্যামিলি থেকে আমরা একটা ডিটাচড। ঢাকাতে যারা আছে তারা বেশিরভাগই সিঙ্গেল ফ্যামিলি, তো মানে ঈদের দিন খুব বেশি জায়গায় যাওয়ার থাকে না, বন্ধু বান্ধবের কাছে যাওয়া হয় বা পরিচিতজনের কাছে। তোমার আজকের ঈদের এই সকাল থেকে কীরকম অনুভূতি হলো এবং কী করলা, আর এমনি তোমার স্মৃতিচারণগুলো যদি বলো, ঈদ নিয়ে তোমার ভাবনাটা কি? ঈদের সময় আসলে আমার খুব খারাপ কাটে, মানে এখন আর কি, এখন হচ্ছে পরিবারের কথা, বাবার কথা মনে হয় যে প্রতি সময় সব সময় যেটা নামাজে যাওয়ার ব্যাপার ছিল বা আনন্দ, সেটা এক ধরনের তো সবারই বাস্তবতা এটা হয়। আর এটা হচ্ছে বন্ধু বান্ধবের থেকে, এই যে বাল্য বন্ধুদের থেকে বিচ্ছিন্নতা। আজকে আমার স্কুল বন্ধু সৌরভ, সে মালয়েশিয়া থেকে ফোন দিয়েছে, ওরা ঘুরতে গেছে মালয়েশিয়ায়। তো ওরা হিমেল যেমন অস্ট্রেলিয়ায় আছে, আমরা সবাই হচ্ছে স্কুল বন্ধুরা যারা কলেজে উঠেছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, চাকরিতে জয়েন করেছি, তখনও কিন্তু আমরা একসাথে কুমিল্লায় যখন ছিলাম ঈদের সময় সকালে বেরোতাম, সে 2-3 দিন সে ঘোরাঘুরি চলতো। তো সেটা আর এখন হয় না। নগর বাস্তবতায় যে ঈদ, ফ্ল্যাট কালচারে আমরা যেটা অভ্যস্ত, যে আমি অনেক সময় চেষ্টা করি যে নিজ থেকে, কিন্তু পারস্পরিক উদ্যোগ না থাকলে, আমন্ত্রণমূলক মনোভাব না থাকলে আসলে হয় না। আপনি দেখবেন যে দুয়ার বন্ধ করা একটা ব্যাপার থাকে, যে তার উদ্যোগ করে ভ্রমণটাকে রুখি,
সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি। আমার কাছে ঈদের সময় উৎসবে এটা আমি আর অনুভব করি যে একজন বলেছিল যে উৎসব আমাকে চেনায় আমি কতটা একা। তো এটা শুধু আমার না, কিন্তু যারা হচ্ছে প্রচুর মানুষজনের ভিড়ে থাকে তারাও মনে হয় উৎসবে এটা টের পায়। আমার একটা বয়স হয়ে গেলে নিজ থেকে একটা উদ্যোগ নিতে হয় উৎসবে। যেমন আমি যদি আজকে সকাল থেকে বসে মুভি দেখতাম, তারপরে যে বই পড়তাম, সেটা এক ধরনের ব্যাপার ছিল। কিন্তু আমার কাছে ঈদ আসলেই কেন জানি অনেকে বলে যে তোমার কি বয়স হচ্ছে না, ঈদের সময় সবসময় দেখি একটা আনন্দিত অবস্থায় থাকো। তা আমি আসলে কিন্তু চান রাত থেকে শুরু করে সবকিছুই, এই যে কালকে রাতে সারা রাত ঘুরেছি ঢাকায়, আজকে আমার এক কাজিন এসছে আরব থেকে, সহ সকাল থেকে ঘুরলাম নানান জায়গায়। এবং হচ্ছে কি এই ব্যাপারটা, এবং আমার খুব খারাপ লাগলো যে অনেক মানুষ আছে যারা খুব একাকী সময় কাটাচ্ছে। আমার মনে হয় যে সবাইকে সময় দিয়ে গিয়ে, কিন্তু একটাই শরীর আমাদের, একটাই হচ্ছে গিয়ে চলাচলের অবস্থা। তো সেইখানে আমরা সব কিছু যে ফুলফিল করতে পারবো তা না। কিন্তু যেমন নাজমুলের সাথে হঠাৎ করে দেখা হয়ে গেল, এই হঠাৎ দেখার যে আনন্দগুলো, এটাই হচ্ছে ঈদ, এটাই হচ্ছে উৎসব। উৎসব মানে কিন্তু এই যে হঠাৎ দেখার আনন্দ, মানুষের সাথে মেলবন্ধ। এই যে খাবার ধরেন, প্রতিটা জায়গায় গিয়ে কিছু না কিছু খাচ্ছি এবং সবাই বলছে যে আমি যেমন মধুমেহ বা ডায়াবেটিস রোগের রুগী, সবাই বলছে যে আজকের জন্য এটা ভাব। কিন্তু এই যে ব্যাপারটা না, পূজার সময় এটা হয়, বড়দিনেও আমি খুব আনন্দ করি সবাইকে। তো উৎসব আসলে ভিতরের মানুষটাকে মানে নতুন করে দেখা, এবং মনে হয় যে আজকের দিনের মতো সবার মনটা যদি সবসময় ভালো থাকতো, তাহলে পৃথিবীর এই যে, আমার কিন্তু খুব কষ্ট হচ্ছে যে এখন আমরা কথা বলছি ঠিক এই সময়ে ফিলিস্তিনে, ইরানে কি অবস্থায় মানুষ ঈদ করছে। এবং দেখেন এরপরও কিন্তু মানুষ দমে যায় নাই, তারপরেও কিন্তু মানুষ ফুল নিয়ে যাচ্ছে স্বজনদের সমাধিতে। তো সারা বিশ্বে পৃথিবীতে এই অবস্থা। আমার কাছে মনে হচ্ছে যে উৎসবের দিনের মতো, সেটা ক্রিসমাস হোক, বুদ্ধ পূর্ণিমা হোক, আদিবাসীদের বৈশাখী হোক, তারপরে আপনার দুর্গাপূজা হোক, ঈদ হোক, ওই দিন সব মানুষের মনে যে ভোটটা যেরকম থাকে আনন্দিত ভালো, এটা যদি সবসময় থাকতো তাহলে কতইটা ভালো হতো, এটাই আমার ভাবনা হয়। আর আমার যে ঈদের মধ্যে আমি একলা একলা ঘুরে বেড়াচ্ছি এখন। পিয়াস মজিদ আমাকে কালকে মেসেজ দিয়েছিল, আজকে ওকে আমি পরে ফোন দিলাম। ও আবার ব্যস্ত থাকে, ওর নানান জায়গায় ঘোরার জায়গা আছে টুকটাক। যাই হোক, যদিও ঢাকা শহরে আসলে ওই ফ্যামিলির যে একটা হিউজ সার্কেল, সেটা মিস করি আমরা। তারপর পিয়াস মজিদকে ফোন দিলাম, ও সময় করে কিন্তু আমার সাথে দেখা করলো, এবং আমরা এখন ঘুরবো, বিভিন্ন জায়গায় যাব, যতটুকু আনন্দ করা যায় বা সময় কাটানো যায় সেটি। আর পিয়াস মজিদ কিন্তু ভালো একজন কবিও। ঈদ নিয়ে তোমার কোনো কবিতা কি আছে নাকি? হ্যাঁ একটা কবিতা যদি আমাকে শোনায় দাও। ওকে, এটা হচ্ছে আগেই লেখা, আজকে সকালে শেয়ার করলাম এবং ভালো লাগলো যে প্রচুর মানুষ এটা রেসপন্স করেছে, সেটা আমি এখন পড়ে শোনাচ্ছি। আচ্ছা, আমরা কিন্তু আগারগাঁও এই যে সরকারি সঙ্গীত কলেজের ঠিক সামনে দাঁড়ানো, ওইদিকেও যাওয়ার জায়গা আছে, আমরা ঘুরে আসছি আর কি। এবং সবাইকে বলে রাখি, এই সঙ্গীত কলেজে আমাদের একজন প্রখ্যাত কথা সাহিত্যিক শওকত আলী, প্রদর্শের প্রাকৃতিক জন উপন্যাসের লেখক, তিনি কিন্তু এখানে অধ্যাপনা করতেন। ঈদ মোটরসাইকেল এমন সাউন্ড, এটা সবই ঈদেরই অনুষঙ্গ, ঈদেরই আনন্দ আর কি এটা। ঈদ এসে গেলে, ঈদের আগে আগে আকাশে মেঘ করলে মনে হয় কোথাও ঘুম হওয়া একটা ঈদের আনন্দের কবিতা নাগরিক জীবনের নীতি, আপনাকে মেনে নিতে হবে। মেনে নিতে হবে। ঈদ এসে গেলে, ঈদের আগে আগে আকাশে মেঘ করলে মনে হয় কোথাও গুম হওয়া একটা গানের ঘাটে শান বাঁধলো আকাশ, অপ্রত্যাশার বৃষ্টি ঝরে যাবে হুটহাট। আর যাদের কাছের লোক ঈদের দিনেও শুয়ে থেকে ভিজে যাচ্ছে সেমায়ের সওগাত থেকে দূরে, কোথাও কোনো কবরের মনে, খেয়াল রেখো খোদা তাদের এতিম নিঃশ্বাসে যেন ভারী না হয়ে ওঠে হাসি খুশি ঈদের শরীর। বাহ, আমরা নাগরিক ব্যস্ততার মধ্যেও আজকে আবার আরেক ধরনের নাগরিক ব্যস্ততা নিয়ে কিন্তু চলছি আমরা। হ্যাঁ। মূলত কর্মজীবনগুলোতে যখন হয়, মানে ঢাকা শহর একটা ক্রাউড এরিয়াতে থাকে, আজকে বিভিন্ন স্পটে অনেক ক্রাউড আছে, কিন্তু পুরো ঢাকা শহর কিন্তু ফাঁকা। কিন্তু এই ক্রাউডটাও এক ধরনের নাগরিক জীবনের ব্যস্ততা, হ্যাঁ। আনন্দেরও একটা ব্যস্ততা থাকে, তাই না? তো পিয়াস, আমরা কোথায় যাব এখন, মানে কোথায় তোমার একটা ভালো কোনো? হ্যাঁ, আমরা পরিবাগের দিকে হয়তো যাব। পরিবারের দিকে আমরা একটু যাব, ওখানে গিয়ে যদি কথা বলার সুযোগ হয় আমরা আবার কথা বলবো। আমার ঈদের আনন্দ কিন্তু অনেক গুণ বেড়ে গেছে পিয়াসকে পেয়ে, কারণ একা একা ঘুরছিলাম। ফ্যামিলি ওদের মতো আছে, ওদের সময় দিয়েছি, এখন আমি একা একা ঘুরছি। তো এখন পিয়াসকে পেয়ে আমি একটু আনন্দ পাচ্ছি, তো সময়ও কাটছে। আপা, আপনার ঈদের যে আজকে ঈদের দিন, আপনার একটু যদি স্মৃতিচারণ করতেন ছোটবেলা এবং এখন বর্তমান সময়ের ঈদ আপনার কাছে কেমন করে ধরা দেয়? শৈশবের কথা খুব বেশি মনে পড়ে ঈদের দিন সকাল থেকেই, যে মানুষগুলো জীবন থেকে হারিয়ে গেছে
যাদের সঙ্গে একসময় ঈদ উপলক্ষে একত্র হতাম, বিজড়িত ছিলাম যাদের সঙ্গে, তারা আজ কেউ নেই। আর সবচেয়ে বড় কথা হলো এখনকার ঈদ আমার কাছে আগের ঈদের তুলনায় অনেকটাই এলোমেলো মনে হচ্ছে। ঠিক মনে হয় যেন মানুষগুলো একটা আনন্দের উৎস খুঁজে নিয়ে একত্র হতে চেষ্টা করছে, কিন্তু পারছে না। কোথাও যেন কোনো একটা বাধা তাদেরকে বিচ্ছিন্ন করে রাখছে। হয়তো এটা আমার নিজের মনোবেদনা থেকে হতে পারে, কারণ আমার দুটি সন্তানই আমার কাছে নেই, সেজন্য আমার মধ্যে একটা বিচ্ছিন্নতা কাজ করে বলে আমি অন্যদের মধ্যেও হয়তো বিচ্ছিন্নতা খুঁজি। কিন্তু ঈদ মানেই আনন্দ, আর আনন্দ মানেই উৎসব, উৎসব মানেই কবিত্ব। এটা আমার কথা নয়, রবীন্দ্রনাথের কথা। সেই জন্য ঈদের দিন আমি একটু কবিত্ব ভাবে ভাবিত হই। আজকে সারাদিন আমি কবিতার বই পড়েছি। অনেক ভালো লাগছে যে হঠাৎ করেই ঈদ, একটু আগে যে নাজমুলের সাথে সুদীপ কলেজের সাথে বলছিলাম যে আমরা কিন্তু কোনো প্রস্তুতি ছাড়া ভাবছিলাম, সকালবেলা আপার একটি পোস্ট দেখে আমার কাছে মনে হলো সকাল থেকেই খুব ইয়ে হচ্ছিল যে আপার সাথে দেখা করে আসি। তো একটা সংকোচও ছিল যে ঈদের দিন ওনার ব্যস্ততা থাকতে পারে। তারপরে আগে শিডিউল না নিয়ে আমি ভাবলাম যে একসময় 90 দশকে আমরা যেমন হুট করে মানুষকে অতিথি আগমন ঘটতো, এটা কিন্তু এখন আর ঘটে না। আমরা ফ্ল্যাটের সামনে এসে বলি বাঁ দিকে না ডান দিকে ঢুকবো। তা আমি এটা চেষ্টা করি, আমি বা আমার বন্ধুবান্ধবরা যারা আছে, যে হুট করে মানুষকে আনন্দিত করা, এই আনন্দটা কিন্তু ভার্চুয়াল সময় আমাদের নাই। তারপরে এসে এবং আপা খুব আন্তরিকভাবে আমন্ত্রণ, মানে তার কাছে এসে পৌঁছতে পারলাম, এটা একটা হচ্ছে হঠাৎ করে মনে হলো যে ঈদের দিনে আসলেই আনন্দিত হওয়ার মতো একটা ঘটনা হলো। তো এর আগে আমরা নানানভাবে একটু বিক্ষিপ্ত ছিলাম, আপার সাথে অনেকক্ষণ কথা বললে খুবই ভালো লাগলো। আর সবাইকে জানাই যে আপা আমাদের সবার প্রিয় প্রাবন্ধিক, আমার তো খুবই মানে প্রাবন্ধিক নামে বললো যে গদ্যশিল্পী বেগম আক্তার কামাল, এবং হচ্ছে সবাই তাকে জানেন বাংলা একাডেমির ফেলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানে কিংবদন্তি সুন্দর শিক্ষক। যে এই যে ব্যাপারটা যে আপ টু ডেট থাকা, একটু আগেও আমরা নাজমুল এবং আমি আপার সাথে যেই কথা বলছিলাম যে সময়ের সঙ্গে যুক্ত থাকা। আপার মতো ধ্রুপদী সাহিত্য পড়া মানুষ খুব কম, এবং ধ্রুপদী সাহিত্য তত্ত্ব নিয়ে তার কয়েকখন বইও আছে। উনি বীর মোশাররফ হোসেন, তারপরে আমাদের যারা রবীন্দ্রনাথ ঠাকুর, অনেকের, নজরুল ইসলাম, অনেক বিষয়ক লেখা সম্পাদনা করেছেন, ইয়ে করেছেন। সেই মানুষটা আবার একেবারে সাম্প্রতিকতম তরুণদের কাব্য প্রবণতা সেগুলোর সাথেও নিযুক্ত। এবং আমার কাছে এই যেই সংকটের কথা আমরা সবসময় এখন বলি যে আমরা শুধু নিজের, আপাও বললো এখন আগের সময়ের কথা, যে আমরা এই যে কানেক্টিভিটি এবং এই সর্বাত্মকবাদ আর কি, যে সব কিছুর সাথে যুক্ত থাকা, যেটা একটা রেনেসা মানুষের লক্ষণ, আমার কাছে এটা মনে হয় আপার ক্ষেত্রে। এবং আমরা যে অন্তর আত্মীয়তা অনুভব করি সবসময় হয়তো আপার কাছে প্রকাশ করা হয় না। তো আজকে ঈদের দিনে এই ভাবি না এইভাবে আপার এখানে আসবো। তো নাজবুলকে সঙ্গী হিসেবে পেয়ে খুব ভালো লাগলো যে আজকে ঈদের দিনে একটা সেরা পাওয়া হচ্ছে আপার এই বৈকালিক সঙ্গ। প্রিয় দর্শক, আমার ব্যক্তিগত একটা ব্লগ, এখানে যে আমার এই প্রিয় বেগম আক্তার কামাল ম্যাডাম কিছু বললেন, এটা কিন্তু আমার একটা সারা জীবনের একটা আর্কাইভাল ভ্যালু হয়ে থাকলো। এটা আপাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাকে একটু হলেও সময় দিয়েছেন। ধন্যবাদ। সময় আমার ছিল, সময় দিতে আমি বিশেষ করে তরুণদের সামনে পেলে আমি অনেক কথা বলি, তাদের সঙ্গ দিই, এবং সেই অর্থে আজকের এই বৈকালিক সঙ্গটা আমার কাছে আনন্দ বয়ে নিয়ে এসছে। আমার ঈদ আজকে সার্থক হলো বলে আমি মনে করি।